প্রাচীন ভারতীয় সমাজে অদ্ভুত অদ্ভুত শাস্তির বিধান ছিল। বিশেষত কিছু শাস্তি ছিল নেহাতি অপমানজনক শাস্তি। শারীরিক নিগ্রহ সে তো ছিলই, তার সঙ্গে ছিল নাক কেটে নেওয়া, কান কেটে নেওয়া, ঠোঁট কেটে নেওয়া, মাথা 5 চুলো করে ঘোল ঢেলে দেওয়া, মুখে চুনকালি মাখিয়ে গলায় জবা ফুলের মালা পরিয়ে ঘোরানো হতো। মনুসংহিতাতে বিধান রয়েছে, অন্তত এই নাসিকা ছেদন, ওষ্ঠছেদন, এই বিধান মনুসংহিতাতে রয়েছে। বিশেষত চুরি, প্রতারণা এবং সর্বোপরি ব্যভিচারের শাস্তি হিসাবে বলা হচ্ছে, এমন শাস্তি দাও যার চিহ্ন শরীরের মধ্যে থেকে যাবে, সমাজে সে ঘুরে বেড়াতে পারবে না, এবং তাকে সমাজ থেকে বের করে দাও। এই বিধান মনুসংহিতাতে ছিল। আমরা উদাহরণ দেখতে পাই রামায়ণে শূর্পণখার বেলায়। শূর্পণখা মানে রাবণের বোন। রামচন্দ্র বনবাসে, সস্ত্রীক, ভাই লক্ষ্মণ আছে। শূর্পণখা ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছে গেছে, রামচন্দ্রকে তার পছন্দ হয়ে গেছে, বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। রামচন্দ্র বললেন আমি তো বিবাহিত, তুমি এক কাজ করো, আমার ভাই রয়েছে, ওর বিয়ে হয়নি। ভগবান রামচন্দ্র মিথ্যে কথা বললেন, এ বাল্মীকি রামায়ণে রয়েছে। তো শূর্পণখা লক্ষ্মণকে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব। লক্ষ্মণ বলল যে ভাই হচ্ছে রাজা, আজ বাদে কাল সিংহাসনে বসবে, আমি তো তার দাসানুদাস মাত্র, তুমি একজন দাসের বধূ হয়ে কি করবে, বরং তুমি পাটরানী হওয়ারই চেষ্টা করো, তুমি দাদাকে বলো, বুঝিয়ে বলো। বেচারি শূর্পণখা সরল মনের, সে একবার রাম একবার লক্ষ্মণ, একবার রাম একবার লক্ষ্মণ করতে থাকলো। শেষে যখন রেগে গেল, লক্ষ্মণ ততোধিক রেগে গিয়ে তার নাক কেটে দিল। রামায়ণের কয়েকটা ঘটনা, আমার যতটুকু রামায়ণ পাঠ, তাতে আমি সহমত হতে পারি না, আমি মেনে নিতে পারি না। তার মধ্যে শূর্পণখার এই নাক কেটে নেওয়া, আরেকটি বালি বধ, আরেকটি সীতার অগ্নি পরীক্ষা। যাই হোক, অন্য প্রসঙ্গে যাব না। আজকের ভিডিওর আলোচনার বিষয় এই সমস্ত অদ্ভুত শাস্তির বিষয়ে। তো এই নাক কান কেটে নেওয়া, ঠোঁট কেটে নেওয়া, এগুলি সমাজে এতটাই প্রচলিত ছিল যে এই সমস্ত লোকজন রাস্তাঘাটে দেখা যেত, এবং খুব স্বাভাবিকভাবে একটি নাক কাটা লোক দেখলে ধরে নেওয়া যেত যে এ নিশ্চয়ই একটা গর্হিত অপরাধ করেছে, এ সমাজে মুখ দেখানোর যোগ্য নয়, এবং বিপরীতে এর মুখ দেখাও উচিত নয়, এর মুখ দেখা অমঙ্গল। এইভাবে আমাদের বাংলার প্রবাদেও বেশ কিছু আমরা উদাহরণ পাই যেখানে এই শাস্তিগুলির কথাই মনে করিয়ে দেয়। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এর অর্থ হচ্ছে ওই যে বললাম যে সমাজে একটি নাক কাটা লোক দেখা মানে অমঙ্গল সূচক। সুতরাং আপনি শুভ কাজে বেরোচ্ছেন, আপনি সৎ কাজে বেরোচ্ছেন, সেই আপনার যাত্রার সম্মুখে আমি আপনার যাত্রা বিঘ্ন করার জন্য নিজের নাক কেটে হাজির হয়ে গেলাম। অর্থাৎ আমি এমন এক ব্যক্তি যে প্রয়োজনে নিজের যথেষ্ট ক্ষতি করতেও রাজি আছি, কিন্তু আপনার সামান্য হলেও ক্ষতি তো করতে পেরেছি। এই হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এর অর্থ। এরকমই একটি প্রবাদ রয়েছে, দোকান কাটা। দোকান কাটা মানে নির্লজ্জ। অর্থাৎ একবার অপরাধ করে ধরা পড়েছে, তার শাস্তি হয়েছে একটি কান কেটে নেওয়া হয়েছে। তবু সে অপরাধ করা ছাড়েনি, দ্বিতীয়বার ধরা পড়ে আবার কান কাটা গেছে। অর্থাৎ এ বেটা এতটাই নির্লজ্জ, বেহায়া, যে একে আর শুদ্ধ করা যাচ্ছে না।
এই জন্য দোকান কাটা বলা হয় নির্লজ্জ লোকেদের ক্ষেত্রে। ঠোঁট কাটা, এটিও একটি বাগধারা। ঠোঁট কাটা মানেও ওই নির্লজ্জ বা বেহায়া বোঝায়। অর্থাৎ ঠোঁট কাটা লোক, সে ঘুরে বেড়াচ্ছে, তার ঠোঁট কেটে দেওয়া হয়েছে, তবু সে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, মানে সে নিশ্চয়ই বেহায়া নির্লজ্জ লোক, শাস্তি দেওয়ার পরেও সে মনে রাখেনি। এবং নির্লজ্জ হওয়ার জন্য সে যেখানে যা খুশি বলে দিতে পারে, মুখে অর্গল নেই। ঠোঁট কাটা শব্দের এই দ্বিতীয় অর্থও বোঝায় যে যার মুখে কোনো কথা আটকায় না। এবার আসি পাঁচচুলো প্রসঙ্গে। পাঁচচুলো করা কি জিনিস আপনারা জানেন? এখনো হয়তো সমাজে আড়ালে আইন প্রশাসনকে ফাঁকি দিয়ে সামাজিক শাস্তি হিসাবে কাউকে কাউকে পাঁচচুলো করে দেওয়া হয়। আমি দু একটা ঘটনা পেয়েছি। তো পাঁচচুলোটা কীরকম জিনিস? মাথা খাবলা খাবলা করে চুল কেটে দেওয়া হয়, 4-5 জায়গায় চুল থাকবে। এই উদাহরণ আছে মহাভারতের বনপর্বে। বনপর্বে একটি ঘটনার উল্লেখ আছে যেখানে 5 ভাই বনে গেছে তাদের কাজে, কুটিরে দ্রৌপদী একা। সেই সময় জয়দ্রথ অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন, এই কৌরবদের একমাত্র জামাই, সে এসেছে দ্রৌপদীকে হরণ করতে এবং দ্রৌপদীকে নিজের রথে উঠিয়ে কিছু দূর চলেও যায়। পঞ্চপাণ্ডবরা অচিরে ফিরে আসে, তাকে তাড়া করে ধরে। ভীম তাকে মেরেই ফেলছিল, কিন্তু যুধিষ্ঠিরের আদেশে যে সে আমাদের ভগিনীর বর, ভগিনীর পতি, তাকে অন্তত প্রাণ ভিক্ষা দাও, ভীম তাকে পাঁচচুলো করে ছেড়েছিল। তো এই পাঁচচুলো করে দেওয়া, এর দ্বারা কি বোঝায়? প্রথমত একটা জিনিস তো বোঝায় যে সে সমাজে ঘুরতে পারবে না অন্তত কিছুদিন, এবং তাকে এক জায়গায় ন্যাড়া হতে যেতে হবে, বেশ কিছু লোকের নজরে তো পড়বে এবং খবরটা ছড়িয়ে যাবে যে ওকে পাঁচচুলো করা হয়েছিল। তারপরে ন্যাড়া মাথায় ঘুরবে বেশ কিছুদিন প্রমাণ হিসাবে। কিন্তু এই পাঁচচুলো করার যে অর্থ, সেটা হচ্ছে যে একটি শিশুর মাথায় যেরকম খাবলা খাবলা চুল থাকে, সে এমন কাজ করেছে যে তার বিচার বুদ্ধি ওই শিশুর মতো, সেইটে প্রতিপন্ন করার জন্য তাকে ওই রকম পাঁচচুলো করা হয়। পাঁচচুলো করে আবার ঘোল ঢেলে দেওয়া হয়। এখন এই ঘোল ঢেলে দেওয়া, এর একটা উদাহরণ আমি পড়ে শোনাই। পাঁচচুলোর আরেকটা উদাহরণ, এটা রয়েছে চণ্ডীমঙ্গলে। কবি কঙ্কন মুকুন্দরামের লেখা, বা আরও অনেক চণ্ডীমঙ্গল আছে, সেখানেও পাওয়া যেতে পারে। চণ্ডীমঙ্গলের একটি চরিত্র হচ্ছে ভাঁড়ু দত্ত। ভাঁড়ু দত্তের বেসাতি অনেকে হয়তো পড়েছেন। তো অত্যন্ত ধূর্ত শঠ চরিত্র হচ্ছে ভাঁড়ু দত্ত। তার যখন এই শঠতা ধরা পড়ে যাচ্ছে, তখন কালকেতু এবং সমাজের অন্যান্য লোক সকলে মিলে ধরে তাকে পাঁচচুলো করে ঘোল ঢেলে, মুখে চুনকালি মাখিয়ে, গলায় জবা ফুলের মালা পরানো হচ্ছে। কবি কঙ্কন চণ্ডীতে আমরা পাচ্ছি, 5 ঠাঁই ভাঁড়ুর মাথায় রাখে চুলি, এক গালে দিল চুন আর গালে কালি, আনিয়া ভাঁড়ুর শিরে কেহ ঢালে ঘোল, পিছে পিছে কোনজন বাজাইছে ঢোল, মালাকারে আনি গলে দেয় ওড়মাল, টিটকিরি দেয় যত নগরা ছাওয়াল।
তো এখানে ভাঁড়ু দত্তকে কি করা হচ্ছে, 5 চুলো করা হচ্ছে, মাথায় ঘোল ঢালা হচ্ছে, মুখে চুনকালি মাখানো হচ্ছে এবং গলায় ওড়মাল মানে জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। 5 চুলোর ব্যাখ্যা তো আপনাদের দিলাম। এখন ঘোল ঢেলে দেওয়া, এটা কীরকম? ঘোল তো একটা খাবার জিনিস এবং এর যথেষ্ট মূল্য আছে বাজারে। তো মাথায় ঘোল ঢেলে দেওয়া, আসলে এইটা কথার কথা। জানতে হবে ঘোল শব্দটির অর্থ। ঘোল শব্দটা এসেছে ঘূর্ণ থেকে, ঘূর্ণি থেকে। ঘোল যে করা হয়, দুধকে মন্থন করা হয়, এই যে একটা মন্থন দণ্ডকে ঘোরানো হয়, এই ঘোরা বা ঘোর, এখান থেকে অপভ্রংশে হয়েছে ঘোল। ঘোল খাইয়ে ছেড়ে দেওয়া মানে খুব অপমান করা বোঝায়। কিন্তু ঘোল খাওয়ানো কি করে অপমান হতে পারে? অনেকের বাড়িতে গেলে তো ঘোল খাওয়ানো হয়, ঘোল দেওয়া হয় অতিথিকে। আসলে ঘোল খাইয়ে ছেড়ে দেওয়া মানে হচ্ছে একেবারে ঘুরিয়ে ছেড়ে দেওয়া, নানা রকমভাবে ঘুরিয়ে ওকে দিগ্ভ্রান্ত করে দেওয়া, সেটা হচ্ছে ঘোল খাইয়ে ছেড়ে দেওয়া। তেমনি মাথায় যে ঘোল ঢালা হচ্ছে, এখানে ঘোল মানে ওই দুধের ঘোল নয়, ঘোলা করা হয়েছে, এরকম ঘোলা জল, ঘোলা তরল, পচা জল, এইটি হচ্ছে ঘোল। এইটি ঢেলে দেওয়া হচ্ছে। মুখে চুনকালি মাখানো হচ্ছে, বিকৃত করা হচ্ছে মুখ। আর গলায় জবা ফুলের মালা দেওয়া হচ্ছে। পাঁঠা বলি দিতে যাওয়ার আগে তার গলায় জবা ফুলের মালা দেওয়া হয়। জবা ফুলের মালা দেওয়ার অর্থ হচ্ছে যে একে বলি দিতে যাওয়া হবে। তো এই সমস্ত প্রাচীন শাস্তিমূলক ব্যবস্থা সমাজে একসময় ছিল। কিন্তু একটা কাহিনী বলে শেষ করব, কাহিনী নয়, সত্য ঘটনা, যে যেমন নাক কেটে দেওয়ার প্রচলন ছিল, তেমন ভারতীয় চিকিৎসা পদ্ধতি ছিল যে নাক জোড়া দেওয়া যেত। লিখিত দলিল হিসাবে আমরা পাচ্ছি 1816 সালে লন্ডন থেকে প্রকাশিত একটি বই লিখছেন ডক্টর জে.সি. কারপিউ। তিনি 1792 সালের একটি ঘটনার কথা উল্লেখ করছেন। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, টিপু সুলতানের সঙ্গে ইংরেজ বাহিনীর যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজ বাহিনীর হয়ে একজন মারাঠা সেনানায়ক ছিলেন, তার নাম পাচ্ছি কাওয়াসজি। এই কাওয়াসজি টিপু সুলতানের সেনা দ্বারা বন্দী হয়েছিলেন। টিপু সুলতান এই কাওয়াসজিকে ইংরেজদের হয়ে যুদ্ধ করার অপরাধে তার নাক কেটে ছেড়ে দেন। কিন্তু সেখানে তার নাক জোড়া লাগানো হয়েছিল এরকম চিকিৎসক ছিল, এবং পুনের 2 রেসিডেন্ট অফিসার ডক্টর থমাস ক্রুসো এবং জেমস ফিন্ডলে, এরা এই শল্য চিকিৎসার সাক্ষী ছিলেন। সেখানে বলা হচ্ছে যে কপালের চামড়া কেটে নাকে জুড়ে দেওয়া হচ্ছে, যা আজকের দিনে আমরা প্লাস্টিক সার্জারি হিসাবে জানি। ডক্টর জে.সি. কারপিউ তার বইয়ে লিখছেন যে গ্রিসেও একটি প্রচলিত পদ্ধতি আছে, কিন্তু ভারতীয় পদ্ধতিটি হচ্ছে সর্বাপেক্ষা উন্নত। এই বই প্রকাশ হওয়ার পরে লন্ডন থেকে এই বিষয়টি বিশদে চর্চা হয় এবং ভারতীয় বিদ্যা তারা লন্ডনে নিয়ে যায় এবং ভারতবর্ষে এই চিকিৎসাকে নিষিদ্ধ ঘোষণা করে। এই যে চিকিৎসক ছিলেন, শোনা যায় তাদের পূর্বপুরুষেরা কুরুক্ষেত্রের যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা করেছিলেন। দুঃখের বিষয়, আজকে শল্য চিকিৎসার ডিগ্রি অর্জন করতে গেলে, ভালো ডিগ্রি অর্জন করতে গেলে লন্ডনে FRCS সেসব জায়গায় সদস্যপদ নিতে হয়, পড়াশোনা করতে হয়। অথচ তাদের যে চিকিৎসা ব্যবস্থা, তারা এই ভারত থেকে শিখে গিয়েছিলেন। যাই হোক,
দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে, নতুন কোনো প্রবাদ নিয়ে, বাগধারা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।